আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এইচএসসি কেমিস্ট্রি প্রথম পত্রের গুণগত রসায়নের টাইপ ভিত্তিক এমসিকিউ প্রথম পর্ব নিয়ে। ভাইয়া, তোমাদেরকে গুণগত রসায়নের যে কয়েকটা এমসিকিউ করাবো, অলমোস্ট 130টার মতন এমসিকিউ করাবো গুণগত রসায়ন থেকে ইনশাআল্লাহ। এখান থেকে তুমি 5 থেকে 6টা হুবহু কমন পাবা। এবং টাইপ ওয়াইজ গুণগত রসায়নের মধ্যে যে কয়েকটা প্রশ্ন আসবে, 5, 6টা বা 7টার মতন প্রশ্ন আসবে, সবগুলোই তোমরা টাইপ ভিত্তিক ভাবে কমন পাবা। তো তুমি দেখো, আজকে আমরা এখন পর্ব 1 নিয়ে শুরু করছি। দেখো, আমাদের পর্ব 1-এ পড়াশোনাটা আছে কি, টাইপ 1-এ পরমাণু ও তার মৌলিক কণিকা সমূহ। তো তোমরা যারা বইটা পড়ছো তারা দেখো প্রথম টপিকটাই হয়েছে গুণগত রসায়নের পরমাণু ও তার মৌলিক কণিকা। তা আমরা যেটা পড়বো, পরমাণু কি, মৌলিক কণিকা কি, এত কিছু পড়বো না। নৈর্ব্যক্তিকের জন্য যা দরকার আমাদের তাই পড়বো। তো দেখো, আমাদের 1 নম্বর প্রশ্নে কি বলছে ভাইয়া, কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম। তাহলে তোমাকে আগে বুঝতে হবে কণিকা কণিকা কয় ধরনের হইতে পারে। তোমাকে বলছে কোন কণিকার স্থায়িত্ব কম। তো কণিকা হচ্ছে, মূল কণিকা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে স্থায়ী কণিকা, আর একটা হচ্ছে অস্থায়ী কণিকা। তো স্থায়ী কণিকা কি, তোমরা সবাই পড়ছো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যেগুলা পরমাণুর ভিতরে থাকে। বাট এই পরমাণুর মধ্যে আরো কিছু কণিকা থাকে, যেগুলো হচ্ছে মেসন, বোসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। এগুলো পরমাণুর ভিতরে প্রতিনিয়ত তৈরি হয় এবং ধ্বংস হয়ে যায়। এবং কিছু কিছু এই কণিকাগুলো তৈরি হওয়ার সাথে সাথে অন্য কণায় রূপান্তরিত হয়ে যায়। তো এই কণাগুলো পরমাণুর ভিতরে স্থায়ী হয় না। এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। এরা তৈরি হওয়ার সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। তো এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা, এদের স্থায়িত্ব কম। আর এগুলো হচ্ছে স্থায়ী কণিকা, এদের স্থায়িত্ব অনেক বেশি। তো তোমাকে নৈর্ব্যক্তিকের জন্য যে 2টা জিনিস জানতে হবে, স্থায়ী কণিকা 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবং অস্থায়ী কণিকা বেশ কয়েকটা আছে, দেখো, ম্যাসন, বোসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। এই এক্সাম্পল গুলা তোমাকে জানতে হবে। তো তোমাকে দেখো প্রশ্ন করছে কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম। তার মানে যেই কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম সেটা কি হবে, অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকার স্থায়িত্ব তো সবচেয়ে কম হবে, এটা তৈরি হওয়ার সাথে সাথেই ধ্বংস হয়ে যায় বা অন্য কণায় রূপান্তরিত হয়ে যায়। তো তুমি দেখো কোন কণার স্থায়িত্ব সবচেয়ে কম, ইলেকট্রন স্থায়ী কণিকা, প্রোটন স্থায়ী কণিকা, নিউট্রন স্থায়ী কণিকা। তো এগুলো সবগুলাই স্থায়ী কণিকা। বাট ম্যাসন 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 কিন্তু অস্থায়ী কণিকা। তুমি এটা দেখলেই বুঝতে পারছো এখান থেকে কোনটার স্থায়িত্ব সবচেয়ে কম। তার মানে তুমি বুঝতেই পারছো এটা হবে ম্যাসন। তারপরে দেখো, প্রোটনের প্রকৃত ভর কত। প্রোটনের প্রকৃত ভর কত ভাইয়া, আমি একটা এমসিকিউ পড়াইতেছি না, তোমাকে কেন আর অনেকগুলো এমসিকিউ পড়াইতেছি। এমসিকিউর জন্য এই জিনিসগুলো তোমার জানতে হবে। প্রোটনের প্রকৃত ভর কত, আমরা তো সেটা জানবোই। দেখো, এই যে প্রোটন কি দ্বারা প্রকাশ করে, এটা আবিষ্কার করছে কে, রাদারফোর্ড। এটার প্রকৃত ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻²4 গ্রাম। তো তোমরা এখান থেকে দেখো তো প্রোটনের প্রকৃত ভর কত। এই যে 1.673 ইন্টু 10⁻²4 গ্রাম। আমাদের প্রোটনের প্রকৃত ভর হবে এটা। কিন্তু আমরা কি শুধু এটাই পড়বো? না, একটা সময় এটা আসছে প্রোটনের প্রকৃত ভর। তোমার আসতে পারে যে নিউট্রনের প্রকৃত ভর কত, নিউট্রনের প্রকৃত ভর কত, বা এটার আবিষ্কারক কি। ভাই, এই চার্টটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো এন্ড এটা মুখস্থ করে ফেলবা। এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো আমরা 3 নাম্বার এমসিকিউটা দেখি। ক্লোরিন 35 ও ক্লোরিন 37 প্রকৃতিতে 75% ও 25% হলে ক্লোরিনের পারমাণবিক ভর কত। ভাইয়া, তোমরা, আমি জানি অধিকাংশ পোলাপানি জানো যে ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। বাট তোমাকে এখানে যেটা দিয়ে দিচ্ছে ক্লোরিন 35 ও ক্লোরিন 37 প্রকৃতিতে 75% ও 25% আছে। তো খেয়াল করো, তোমরা কি এটা জানো ভাইয়া, ক্লোরিনের আইসোটোপ আছে 2টা। একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। এর 2টাই আইসোটোপ আছে। তো যদি তোমাকে কখনো যদি ক্লোরিন এরকম আইসোটোপ দিয়ে দেয়, শুধু ক্লোরিন না, অন্য কোনো পরমাণুর যদি আইসোটোপ দিয়ে দেয়, তুমি ওইটার থেকে পরমাণুর ভর বাহির করবা কিভাবে। ভাই, ওইটার থেকে পরমাণুর ভর বাহির করার একটাই নিয়ম আছে। দেখো, নিয়মটা হচ্ছে, দেখো, ক্লোরিন 35-এর প্রকৃতিতে আছে 75%, আর ক্লোরিন 37-এর প্রকৃতিতে আছে 25%। তুমি যেভাবে ক্লোরিনের ভরটা বাহির করবা, ভর ভর যেভাবে বাহির করবা সেটা হচ্ছে
তুমি দেখবা ক্লোরিন 35-এর জন্য আছে 75%, তাহলে 35 ইন্টু 75 দুইটার গুণ করে দিবা। আর 37-এর জন্য আছে 25%, 37-এর জন্য আছে 25%, এই দুইটারও যোগ করে দিবা। কে কয় পার্সেন্ট আছে দুটোটা গুণ করে দিবা, এন্ড এই গুণফলটারে যোগ করে দিবা, এন্ড 100 দিয়ে ভাগ দিবা, 100 দিয়ে ভাগ দিবা। যেটা পাবা সেটি হচ্ছে ওই পরমাণুর ভর। তো তুমি ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, এর প্রকৃতিতে কত পার্সেন্ট আছে আমি গুণ দিয়ে দিলাম, 35 75 37 25 গুণ দিয়ে 100 দিয়ে ভাগ দিয়ে দিছি, এটা পাবো হচ্ছে 25%, সরি 35.5। অর্থাৎ ক্লোরিনের ভর হচ্ছে 35.5 কত, খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তুমি ক্লোরিন 35-এর তো বলছে, সরি ক্লোরিনের এরকম আইসোটোপ দিয়ে দিচ্ছে, ভর বাইর করতে বলছে, আমরা তো এটা পারলাম। আমাকে যদি অন্য কোনো বলতো আইসোটোপ দিয়ে দিতে, যেমন কার্বনের 3টা আইসোটোপ দিয়ে যদি বলতো এর ভর কত, অবশ্যই আমরা পারতাম। এটা পার্সেন্টেজটা দিলে আমরা পার্সেন্টেজটার ভরটা গুণ করে 100 দিয়ে ভাগ দিয়ে দিতাম, যেই কটা থাকতো ওই কটা সেম নিয়মে করতাম। তো এখন দেখো ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি? ভাইয়া আমরা শুধু ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয় এটাই শিখবো না, আমরা এই যে কয়েকটা আইসোটোপ আছে কে কার জন্য ব্যবহৃত হয়, সবগুলোই শিখবো ইনশাল্লাহ। তো দেখো আইসোটোপ রেনন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। তারপরে দেখো কোবাল্ট-60 এটা ব্যবহৃত হয় কয়টা কাজে? দেখো ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, খাদ্য ও বীজ সংরক্ষণেও ব্যবহৃত হয়। তারপরে দেখো আয়োডিন-31, তোমরা যারা এসএসসি দেখছো, এইটা কিন্তু এসএসসি তে বিভিন্ন বোর্ডে আসছিল, আয়োডিন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, গলগণ্ড রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। তারপরে দেখো কার্বন-14, সালফার-35, ফসফরাস 32, এই যে 3টা আইসোটোপ, কার্বন সালফার ফসফরাসের যে 3টা আইসোটোপ, এই আইসোটোপ গুলো আপনার নতুন জাত উদ্ভাবন ও জীবন রহস্য উদ্ঘাটনের জন্য ব্যবহৃত হয়। ভাইয়া একটু মুখস্থ করতে হবে, কার্বন সালফার ফসফরাস এই 3টা কি করতে? নতুন জাত উদ্ভাবন ও জীবন রহস্য উদ্ঘাটনের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, তারপর হচ্ছে রেডিয়াম-230, মানে রেডিয়াম 230 রাসায়নিক বিক্রিয়ার কৌশল নির্ধারণের জন্য ব্যবহৃত হয়, এই চারটা যদি আমি পড়ি, এখান থেকে যে কয়েকটা নৈবেতিক পড়ছি, আল্লাহর রহমতে এখান থেকে তোমার ভাগ্য ভালো থাকলে একটা কমন পেয়ে যাবে, অনেক সম্ভাবনা আছে মূল কণিকার থেকে। তো আরো আমরা পড়বো। তো আমাদের দেখো ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি? এই মাত্রই আমরা পড়ছি রেনন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, রেনন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। তাহলে অ্যান্সার হবে কি রেনন। এখন আমি যদি তোমাকে একটা নৈবিত্তিক বলতাম ভাইয়া যে কোবাল্ট-60 কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? কোবাল্ট-60 আমি যদি বলতাম CO60 কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, তোমরা আশা করি এটা পারতে। এটা কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? কোবাল্ট-60 ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, খাদ্য বীজ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। তাহলে ক্যান্সার চিকিৎসা না, আর আমি বলছি কোন রোগের চিকিৎসা ব্যবহৃত হয়, তাহলে কোবাল্ট-60 কোন রোগের চিকিৎসা ব্যবহৃত হয়? ক্যান্সার চিকিৎসায়, ক্যান্সার। তো এখান থেকে আরো তো বলতে পারতো, যদি বলতো জীবন রহস্য উদ্ঘাটনের জন্য কে ব্যবহৃত হয়, ভাই জীবন রহস্য কার্বন সালফার ফসফরাস যেটা দিয়ে দেবে ওইটি অ্যান্সার। তারপরে রেডিয়াম রাসায়নিক বিক্রিয়ার কৌশল নির্ধারণের জন্য। আশা করি আমাদের এই 4টা নৈর্ব্যক্তিক ডান। যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, এদেরকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা একই, এদেরকে কি বলা হয়? না, এদেরকে আইসোটোপ বলা হয়। বাট তুমি তো কিছুই জানো না, মনে করো তুমি জানো না, অনেকেই জানো বাট তুমি জানো না, তোমার শিখতে হবে। তো তুমি এখন কিভাবে শিখবা? দেখো এই ধরনের নৈবিত্তিক গুলা পারতে হলে আমাদেরকে 5টা টপিক জানতে হবে, 5টা না থেকে 4টা জানলেই হবে। আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং আইসো ইলেকট্রন। তো তুমি একটু খেয়াল করো সবাই, আমরা কি এই কথাটা একটু মনে রাখতে পারবো? 3টা কণিকার কথা, প্রোটন বা পারমাণবিক সংখ্যা, প্রোটন যেই কথা, পারমাণবিক সংখ্যা একই কথা, পারমাণবিক সংখ্যা, প্রোটন বা পারমাণবিক সংখ্যা। তারপর হচ্ছে ভর সংখ্যা,
ভর সংখ্যা, ভর সংখ্যা, একটা নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা। দেখো তিনটা কণিকা লিখছে, একটা লিখছে প্রোটন বা পারমাণবিক সংখ্যা, একটা লিখছে ভর সংখ্যা, আর একটা হচ্ছে নিউট্রন সংখ্যা। তুমি যদি এই তিনটা কণিকার নাম মনে রাখতে পারো তাহলে এই তিনটা সংখ্যাই তুমি মনে রাখতে পারবে। কিভাবে? দেখো, আইসোটোপ, আইসোটোপ শেষে প আছে না, বলো প আছে না, প আছে না, প দিয়ে এখান থেকে কে পড়ে? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। অর্থাৎ অর্থাৎ প্রোটন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা বাকি দুইটাই যে প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন হইলে তাদেরকে বলা হয় আইসোটোপ। শেষে প আছে মানে প্রোটন সংখ্যা একই, শেষে প আছে মানে প্রোটন সংখ্যা একই বা পারমাণবিক সংখ্যা, তুমি যেটা বলো প্রোটন সংখ্যা একই বা পারমাণবিক সংখ্যা যদি একই হয় কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন হয় তাহলে তাদের আইসোটোপ বলে। দেখো তারপরে আছে আইসো বার, আইসো বার, বার দিয়ে কি বুঝো? ভর, অর্থাৎ ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই বাট পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে তাদেরকে বলা হয় আইসো বার। কি বার, বা শেষে বার আছে, তাহলে ভর সংখ্যা একই কিন্তু বাকি দুইটা প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা যদি ভিন্ন হয় তাদেরকে আইসো বার বলবো। তারপরে দেখো আইসোটোন, শেষে ন আছে, ন তার মানে শেষে ন আছে টোন, তার মানে নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা যদি ভিন্ন হয় তাদেরকে আইসোটোন বলে। আমি এই সংখ্যাগুলো মুখস্থ করাইতাম না, নৈবিত্তিকের জন্য সংজ্ঞা অত দরকার হয় না, এগুলা ক নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট তাই বলে দিলাম। তুমি খুব সহজে এই টেকনিকটা মনে রাখতে পারো। কি কি মনে রাখবো? পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, এই তিনটার মধ্যে প থাকলে প্রোটন সংখ্যা একই বাকি দুইটা ভিন্ন, ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন। আইসো বার, ভর সংখ্যা একই বাকি দুইটা ভিন্ন, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন। আইসোটোন, নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভর সংখ্যা ভিন্ন হলে আইসোটোন। এখন এখন আমাদেরকে যেটা জানতে হবে, আমরা তো সংজ্ঞাগুলো জানলাম, এই তিনটা সংজ্ঞাই জেনে গেলাম। এখন তোমাকে যেটা জানতে হবে নৈবিত্তিকের জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে এই একটা পরমাণু, মনে করো এক্স একটা পরমাণু, এই পরমাণুতে এখানে আছে মনে করো 12, এখানে আছে 24, মনে করো এরকম আছে। তোমাকে অবস্থানটা জানতে হবে, এই 12তে যে অবস্থানটা আছে এটাকে কি বলে, আর 24-এ যে অবস্থানটা আছে এটাকে কি বলে। এই যে নিচে যেটা থাকবে এটাই হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। অর্থাৎ এক মৌলটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, আর উপরে যে থাকবে এই কোনায় এটা ভর সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক পারমাণবিক সংখ্যা, আর এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে একটা যৌগ যদি আমাকে দিয়ে দেয়, আমি হচ্ছে ভর সংখ্যা থাকবে উপরের কোনায় আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা থাকবে নিচের কোনায়। তাহলে আমি যদি তোমাকে বলি ভাইয়া পি একটা যৌগ দেয়া আছে, এখানে দেয়া আছে 612, তাহলে কি তোমরা বলতে পারবা পি এর ভর সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা কত? অবশ্যই ভাইয়া, পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, নিচে যেটা থাকবে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 6, আর ভর সংখ্যা হচ্ছে 12। আশা করি তোমরা পারমাণবিক সংখ্যা কোনটা, ভর সংখ্যা কোনটা বুঝতে পারছো। আর যেটা জানতে হবে, এই দুইটার পার্থক্য, এই দুইটার পার্থক্যকে বলা হয় নিউট্রন সংখ্যা, নিউট্রন নিউট্রন সংখ্যা। তাহলে এই দুইটার পার্থক্যকে বলা হয় নিউট্রন সংখ্যা। তাহলে তোমাকে যদি বলি পি এর নিউট্রন সংখ্যা কত, তাহলে বলো 12 থেকে যদি 6 যায় তাহলে 6 থাকবে, তার মানে এটা নিউট্রন সংখ্যাও 6। আশা করি তোমরা তিনটা জিনিস জানতে পারছো। কি কি জানতে পারছো? নিচেরটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, উপরেরটাকে বলা হয় ভর সংখ্যা, এবং এই দুইটার পার্থক্যকে বলা হয় নিউট্রন সংখ্যা। যদি এটা জানো, তোমার এই নৈবিত্তিক পড়া কোনো অসুবিধা কিচ্ছু হওয়ার কথা না। তাহলে তুমি দেখো আইসোটোপের যে উদাহরণগুলো আছে, প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন। ভাইয়া আইসোটোপে কি হইতে হবে? প্রোটন সংখ্যা একই, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তুমি দেখো এই নিচে যেগুলার থাকে এগুলারই তো আমরা পারমাণবিক সংখ্যা বলি বা প্রোটন সংখ্যা বলি, নিচেরটা। তার মানে এই দেখো এখানে সবগুলার এটাও 6, এটাও 6, এটাও 6, সবগুলার নিচেরটা সেম আছে। নিচে যেটা থাকে এটা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, তো সবগুলার নিচেরটা যদি সেম হয়, এইটা 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 এরা পরস্পরের আইসোটোপ। তোমাকে যদি এই এক্সাম্পল গুলো দিয়া বলতো এরা পরস্পরের কি, এরা পরস্পরের আইসোটোপ, তুমি শর্টকাটলি যেভাবে মনে রাখবা, নিচের গুলা যদি একই হয় এগুলার বলা হয় আইসোটোপ। আর ভর সংখ্যা তো উপরে থাকে, তার মানে উপরের গুলা যদি একই হয়, এই যে উপরের সংখ্যাগুলো যদি একই হয় তাহলে এগুলার বলা হয় আইসোবার, ভর সংখ্যা যেহেতু একই।
ভর সংখ্যা একই, তার মানে উপরের গুলা যদি একই হয় এগুলোর বলা হয় আইসোবার। তার মানে আমি যদি বলি H13 আর H23 পরস্পরের কি, পরস্পরের আইসোবার। আচ্ছা, আইসোটোন, আইসোটোন কিভাবে বের করবো ভাই? নিউট্রন সংখ্যা একই হবে। নিউট্রন সংখ্যা কি ভাই? এই দুইটার বিয়োগফল দেখো, 3-এর থেকে 1 গেলে 2 থাকবে, আবার 4-এর থেকে 2 গেলে 2 থাকবে। তার মানে এইটারও নিউট্রন সংখ্যা 2, এটারও নিউট্রন সংখ্যা 2। যেহেতু দোনোটারই নিউট্রন সংখ্যা 2, এই জন্য এরা পরস্পরের আইসোটোন। এখন তোমার কথা হলো ভাইয়া, এখানে যে এক্সাম্পল গুলো দিচ্ছেন সব এইচ এইচ, এখানে যেটা দিচ্ছেন কার্বন কার্বন কার্বন, এগুলো সব এক জাতীয় এক জাতীয়, বাট এখানে যে ভিন্ন হইলো, হ্যাঁ, আইসোটোপ, আইসোবার, আইসোটোন এগুলো পরস্পর একই মৌল দিয়েও হইতে পারে, ভিন্ন ভিন্ন মৌল দিয়েও হইতে পারে। কিন্তু তোমার যেটার দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নিচের সংখ্যাগুলা যদি একই হয় এরা পরস্পরের আইসোটোপ, উপরের সংখ্যাগুলা যদি একই হয় এরা পরস্পরের আইসোবার। আর দুইটার পার্থক্য যদি সেম হয়, মৌলগুলার পার্থক্য, যে উপরেরটার নিচেরটার পার্থক্য যদি সেম হয় এরা পরস্পরের আইসোটোন। এতটুকু জিনিস যারা এরকম খুব দ্রুত এটা সলভ করে ফেলতে পারবে। আচ্ছা, তারপরে আরো একটা আছে আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন কি? বা ইলেকট্রন সংখ্যা সমান হবে, ইলেকট্রন সংখ্যা সমান হবে। তো এখানে যেগুলো দেয়া আছে এগুলো সবগুলোর ইলেকট্রন সংখ্যা সমান। তুমি কিভাবে বুঝবা? তুমি জানো যে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, কারণ এর পারমাণবিক সংখ্যা 7, মানে তার মানে ইলেকট্রন সংখ্যা 7 হবে। বাট N3-, 3- মানে কি? এই যে মাইনাস গুলো আসে কেন? নাইট্রোজেন 3টা ইলেকট্রন আরো গ্রহণ করছে, দেখেই তো 3- আসছে। তার মানে নাইট্রোজেনের ইলেকট্রন ছিল 7টা, এখন আরো 3টা গ্রহণ করছে, তার মানে 7 আর 3 ওর হয়ে গেছে 10টা, যেহেতু মাইনাস তার মানে গ্রহণ করছে। আচ্ছা, তার মানে নাইট্রোজেনের ইলেকট্রন 10টা। আবার দেখো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা এমনিতেই থাকে 8টা, বাট ও আরো 2টা গ্রহণ করছে, 2- মানে গ্রহণ করা, তার মানে ওরও কিন্তু 8-এর সাথে 2টা আসছে, মানে 10টা হয়ে গেছে। আবার দেখো নিয়নের কিন্তু এমনিতেই ইলেকট্রন 10টা। তারপরে দেখো সিলিকনের 14টা ইলেকট্রন, বাট ও 4+, মানে কি 4টা ইলেকট্রন ত্যাগ করছে। প্লাস হয় কখন? যখন ত্যাগ করে। 4+, মানে 14 থেকে 4টা ইলেকট্রন ত্যাগ করে দিছে, ওরও কিন্তু ইলেকট্রন তাহলে 10টাই থাকে। তার মানে এই যে সবগুলার ইলেকট্রন সমান, এই জন্য এরা পরস্পরের আইসো ইলেকট্রন। তোমাকে এটা জানতে হবে, আইসো ইলেকট্রনটা কি? ইলেকট্রন সংখ্যা সবার সমান হতে হবে। আচ্ছা, তারপর আরেকটা আছে আইসোস্টার। আইসোস্টারটা কি? মোট পরমাণু ও ইলেকট্রন সংখ্যা সমান হবে। দেখো এখানে পরমাণু কয়টা আছে? কার্বনের 1টা, অক্সিজেনের 2টা, মোট পরমাণু এখানে হচ্ছে 3টা। এখানে কার্বনের 2টা, অক্সিজেনের 1টা, এখানে নাইট্রোজেনের 2টা, অক্সিজেনের 1টা, মোট পরমাণু হচ্ছে 3টা। এখানেও মোট পরমাণু 3টা, এখানেও মোট পরমাণু 3টা। কিন্তু এগুলোর সবগুলো ইলেকট্রন হিসাব করে দেখো কত হয়। কার্বনের হচ্ছে 6টা, অক্সিজেনের হচ্ছে 8×2 = 16টা, 16 আর 6, 16 আর 6, এখানে মোট ইলেকট্রন হয় 22টা। আর এখানে নাইট্রোজেনের হচ্ছে এমনিতেই ইলেকট্রন 7টা, বাট নাইট্রোজেন 2টা আছে, এবার 7×14টা। আর এখানে ইলেকট্রন আছে 8টা, 14 আর 8, এখানেও 22টা। তার মানে এখানেও 22টা ইলেকট্রন থাকে, এখানেও 22টা ইলেকট্রন থাকে, এখানেও পরমাণু সংখ্যা 3টা, এখানেও পরমাণু সংখ্যা 3টা। যেহেতু এদের পরমাণু ও ইলেকট্রন সংখ্যা সমান, এই জন্য তাদেরকে আইসোস্টার বলে। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাকিগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলা দেখো। এখন আমরা এই আলোচনার থেকে আসি, যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন। দেখো ভর সংখ্যা একই বলছে না, তুমি কোথায় ফোকাস করবা? ভর সংখ্যা একই, বাদ বাকি সব শেষ। ভর সংখ্যা একই, ভর সংখ্যা, ভর সংখ্যা একই থাকলে আইসোবার, ভর সংখ্যা একই, তার মানে এটা কি হবে? যেসব পরমাণুর ভর সংখ্যা একই তাদেরকে পরস্পর কি বলবে? আইসোবার। কোনটি আইসোটোন এর উদাহরণ? আইসোটোন কি? নিউট্রন সংখ্যা একই, সবাই শিখে আসলাম। নিউট্রন সংখ্যা একই মানে কি? তাদের পার্থক্যটা সমান হবে। তা তুমি বলো এদিকে কোথায় পার্থক্য সমান আছে? দেখো 40-এর থেকে 18 গেলে থাকবে হচ্ছে 22, আবার দেখো 40-এ তো 19 গেলে থাকবে হচ্ছে 21। তার মানে ভাই এটার পার্থক্য তো সমান হলো না, এটা হচ্ছে 22 পার্থক্য, এটা রয়ে গেছে আবার 21, এটা রয়ে গেছে আবার 20। তার মানে পার্থক্য এটার সমান না, তার মানে এটা আইসোটোন হবে না। এটার দিকে দেখো 36-এর থেকে 16 চলে গেলে থাকবে হচ্ছে 20, 37-এর থেকে 17 চলে গেলে এখানেও থাকবে 20, 39-এর থেকে 19 চলে গেলে এখানেও থাকবে 20। এই যে পার্থক্য দেখো, এটার পার্থক্য, এটার পার্থক্য, এটার পার্থক্য,
সবগুলার সবগুলার পার্থক্য যেহেতু এখানে এই সবগুলার জন্য পার্থক্য যেহেতু সমান হয়েছে, তার মানে এইটাই হচ্ছে গিয়ে কি আমার আইসোটোন। তোমাকে বলছে কোনটি আইসোটোনের উদাহরণ। বুঝতে পারছো কিভাবে করছি? আইসোটোন বলতে মানে পার্থক্য সমান হইতে হবে, বাকিগুলোর পার্থক্য সমান হবে না, তুমি কইরা দেখতে পারো। কোন সেটটির ইলেকট্রন সংখ্যা সমান? কোন সেটটির ইলেকট্রন সংখ্যা সমান একটু খেয়াল করি তো। সোডিয়াম প্লাস, এত ইলেকট্রন কয়টা আছে ভাই? সোডিয়ামের এমনিতে ইলেকট্রন হচ্ছে 11টা, বাট প্লাস মানে ওর হয়ে গেছে 10টা। প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করবে, তার মানে ওর ইলেকট্রন হচ্ছে 10টা। আবার দেখো ক্যালসিয়ামের এমনিতে ইলেকট্রন হচ্ছে 20টা, বাট 2টা ত্যাগ করতে হয়ে গেছে 18টা। ভাই তোমার কাছে কোন সেটটির ইলেকট্রন সংখ্যা সমান, তার মানে এটা রয়েছে 10টা, এটা রয়ে গেছে 18টা। হইলো? এটা সমান তো হয়নি। দুইটা দুইটা তুমি চেক করছো, করে দেখো একজন আরেকজনের সমান না, তার মানে এটা হবে না। এটা দেখি পটাশিয়াম প্লাস, এখানে ইলেকট্রন আছে পটাশিয়ামের তো 19টা এমনিতে ইলেকট্রন। প্লাস মানে কত? প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, তার মানে হয়ে যাবে পটাশিয়ামের 18টা। ক্লোরিনের এমনিতেই ইলেকট্রন হচ্ছে 17টা, বাট ক্লোরিন মাইনাস মানে ও আরো ইলেকট্রন নিজের কাছে নিয়ে আসবে, তার মানে ক্লোরিনের ইলেকট্রন হয়ে গেছে 18টা। তার মানে পটাশিয়ামেরও 18টা, ক্লোরিনেরও 18টা। বাট ম্যাগনেসিয়ামের দেখো ম্যাগনেসিয়াম 2 প্লাস, মানে 12টার থেকে 2টা কমে গেছে, মানে 10টা হয়ে গেছে। তার মানে এই দুইটারও 18টা হয়েছে, বাট এটার আবার হয়ে গেছে 10টা, তার মানে এটার মধ্যে সমান হয় নাই। তারপরে দেখো সোডিয়ামের ইলেকট্রন কয়টা আছে? সোডিয়ামে ইলেকট্রন আছে 11টা এমনিতেই, বাট সোডিয়াম প্লাস মানে 10টা। বাট ক্যালসিয়ামে আবার দেখো সেম কাহিনী, ক্যালসিয়াম আবার 18টা, তার মানে এটাও অ্যান্সার হবে না। তার মানে নিশ্চিত এটাও অ্যান্সার না, এটাও অ্যান্সার না, এটাও অ্যান্সার না, তাহলে এটাই অ্যান্সার। কিন্তু তাও আমরা চেক করে দেখি। দেখো পটাশিয়াম প্লাস মানে কত ভাই? পটাশিয়ামের এমনিতে 19টা, প্লাস মানে হয়ে গেছে ও 18টা। ক্যালসিয়াম 2 প্লাস, 20-এর তো 2 কমে গিয়ে ক্যালসিয়ামের আবার 18টা হয়ে যাবে। স্ক্যান্ডিয়াম 3 প্লাস, স্ক্যান্ডিয়ামের কিন্তু 21টা, বাট 3 প্লাস মানে 3টা ইলেকট্রন ত্যাগ করবো, ওরও 18টা। ক্লোরিনের কিন্তু 17টা, বাট একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে সবগুলারই কি হইলো 18টা করে হলো, তার মানে অ্যান্সার হবে এটা। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করছি ভাইয়া। এরকম আরো অনেক এক্সাম্পল দেয়া যাবে, তোমাদের বইয়ে আছে, টেস্ট পেপার গাইডে একটু দেখে নিবা। আচ্ছা, কোন পরমাণু বা আয়নের মধ্যে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সবগুলোই ভিন্ন? তোমাকে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সবগুলোই ভিন্ন বলছে। দেখো দেখো আমরা যদি স্বাভাবিক অবস্থায় কোনো একটা পরমাণু নেই, মনে করি যে অ্যালুমিনিয়ামই নিলাম, স্বাভাবিক অবস্থায় অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা যত হবে, ইলেকট্রন সংখ্যা কিন্তু ততই হবে। যেই কোনো পরমাণুরই স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন সংখ্যা যেই কয়টা, প্রোটন সংখ্যা ওই কয়টা, অর্থাৎ প্রোটন সংখ্যা যেই কয়টা বা পারমাণবিক সংখ্যা যেই কয়টা, ইলেকট্রন সংখ্যা ওই কয়টাই হয়। যেমন তোমাকে যদি আমি বলি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, তুমি বলো এই যে সোডিয়ামের ভাই পারমাণবিক সংখ্যা 11 দেয়া আছে, 11 দেয়া আছে, তার মানে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11 হবে। বাট যদি সোডিয়াম প্লাস বলতাম, ওই সময় আর সোডিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা 11 হইতো না, ওই সময় 10টা হয়ে যেত। তো তার মানে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান হয়। তো তোমার বলছে কোন পরমাণু বা আয়নের মধ্যে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সবগুলোই ভিন্ন হবে। তার মানে স্বাভাবিক যেটা আছে সেটার মধ্যে ইলেকট্রন আর প্রোটন তো সমান হবে, তার মানে ইলেকট্রন আর প্রোটন সমান হবে, তার মানে এটার মধ্যে ভিন্ন হবে না, তার মানে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। তার মানে এখানে দেখো তো ক্লোরিনের কত আছে? 17 পারমাণবিক সংখ্যা, তার মানে এর প্রোটন সংখ্যা হচ্ছে 17, বাট এর ইলেকট্রন সংখ্যা কত? এই যে -1 আছে, তার মানে ইলেকট্রন সংখ্যা কিন্তু হয়ে যাবে 17 একে 18, যেটা এক বাইরে যাবে মাইনাসের জন্য। তার মানে প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যা 18। নিউট্রন সংখ্যা কত? 35-এর থেকে 17 বাদ দাও, 35-এর থেকে 17 বাদ দিলে পাবা হচ্ছে গিয়া 18। তো দেখো এটার ইলেকট্রন সংখ্যা হয়ে যায় 18টা, আবার নিউট্রন সংখ্যা হয়ে যায় 18টা, তার মানে ভিন্ন তো হইলো না। নিউট্রন সংখ্যা মানে দুটা বাদ দাও, বাদ দিয়ে দেখবে 18 পাবা। এটা প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যা এই যে এনে 1 আসবে, তার মানে এটার জন্য ইলেকট্রন সংখ্যা 18 হয়ে যাবে। তার মানে নিউট্রন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা তো সমান হয়ে গেল, ভিন্ন তো হয়নি, ভিন্ন হইতে হবে। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা 16, বাট নিউট্রন সংখ্যা দেখো 32 এ 16 গেলে 16ই থাকবে, তার মানে নিউট্রন সংখ্যা এটার জন্য 16ই হবে, তার মানে এটার জন্য ভিন্নতার সৃষ্টি হয়নি। এটার ক্ষেত্রে দেখো তো প্রোটন সংখ্যা 19, নিচে যেটা আছে প্রোটন সংখ্যা 19, নিউট্রন সংখ্যা কত? 39 তে 19 গেলে 20 হবে। বাহ! ইলেকট্রন সংখ্যা কত হবে? পটাশিয়ামের 1 ত্যাগ করছে মানে 18 হবে, তার মানে ইলেকট্রন সংখ্যা 19 ত্যাগ চলে যাবে প্লাসের জন্য 18টা, প্রোটন সংখ্যা হচ্ছে 19টা, নিউট্রন সংখ্যা আবার দেখো দুইটার বিয়োগফল 20, তার মানে এইটার জন্য তিনটা ভিন্ন আছে,
তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো ভাইয়া, আমরা যদি হচ্ছে 9 নাম্বার ও 10 নাম্বার এমসিকিউটা পড়তে চাই, তাহলে আমাকে যেটা জানতে হবে, কোনো একটা মৌলের কোনো একটা মৌলের এই যে নিচের অবস্থা, নিচে এখানে এখানে যে থাকবে তাকে কি বলে, আর এখানে যে থাকবে তাকে কি বলে। এটা না জানলেও সমস্যা নেই, তবে তুমি যেহেতু এইচএসসি তে পড়ো তোমার এটা জানা উচিত। এই যে নিচের কোণায় যেটা থাকবে এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন প্রোটন। আর উপরে পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা সেম হয়। আর উপরে যেটা হয় সেটা হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা। উপরে যে জায়গাটা যেটা থাকবে সেটা হচ্ছে ভর সংখ্যা। তো আরো একটা জিনিস জানতে হবে তোমাকে, আচ্ছা, পারমাণবিক সংখ্যা আর হচ্ছে ভর সংখ্যা। তো দেখো আমরা এটা শেষ করি। তাহলে এখানে নিম্নোক্ত বিক্রিয়ার শূন্যস্থানে কি হতে পারে, তুমি সব সময় মনে রাখবা একটা বিক্রিয়ার বাম সাইডে পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা এবং ডান সাইডের পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা সেম হবে। তো বাম সাইডের পারমাণবিক সংখ্যা কত আছে তুমি একটু খেয়াল করো তো, পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, আর এখানে আছে 2। 13 আর 2 হয় 15, তার মানে বাম সাইডে পারমাণবিক সংখ্যা 15। তুমি দেখো বিক্রিয়ার ডান সাইডেও পারমাণবিক সংখ্যা আছে 15। তো হয়েই তো গেল, ডান সাইডেও পারমাণবিক সংখ্যা 15 আছে, তার মানে এদিকে যদি আমরা শূন্য দিই কোনো সমস্যা তো হওয়ার কথা না। দেখো আমরা পারমাণবিক ভরটা দেখি 27, আর এখানে আছে 4, তার মানে হচ্ছে 31, আর এখানে আছে 30। তো তুমি যদি সমতা করতে চাও, উভয় পক্ষে সমান করতে চাও, তাহলে একটা এনে 1 দিলেই 31 হয়ে যায়, 1 দিলেই 31 হয়ে যায়। তো এখন খেয়াল করো, আমাদের 1 আর 0, 1টাকে আমরা কি বলবো, উপরে যেটা আছে সেটাকে বলবো হচ্ছে পারমাণবিক ভর, আর নিচে যে 0 আছে সেটাকে আমরা বলবো পারমাণবিক সংখ্যা। তুমি সব সময় মনে রাখবা পারমাণবিক ভর 1 এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যদি এক হয় ওইটাকে আমরা নিউট্রন বলি। মানে 1 0 যদি থাকে কখনো, তাহলে ওইটাকে আমরা নিউট্রন বলি, এন দ্বারা প্রকাশ করি নিউট্রন রে। অর্থাৎ নিউট্রনের সিম্বলটা কি সেটা তুমি জানতে পারলা। নিউট্রনের সিম্বলটা কি, নিউট্রনের সিম্বলটা হচ্ছে 10n। তো এই ধরনের বিক্রিয়ায় তুমি সবসময় যেটা মনে রাখবা, তুমি পারমাণবিক ভরটা এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা সেম করবা উভয় দিকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো আমাদের শূন্যস্থানে কি বসছিল, আমাদের শূন্যস্থানে বসছিল হচ্ছে 10n মানে নিউট্রন। তো তুমি দেখো তো অপশন এটা আছে কিনা, ইয়েস আছে। যদি অপশন এরকম না থাকে, তোমার শুধুমাত্র 1 আর 0 তুমি মিলাইতে পারতা, তাহলে ওটাই অ্যান্সার দিতে। তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে ক নাম্বারটা, মানে একটা নিউট্রন সংখ্যাটা হবে এটা থেকে। আশা করি তুমি এই ধরনের প্রশ্ন পারবা। তো দেখো পরের প্রশ্নটা কি বলছে, নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে কিউ নির্ণয় করো। ভাইয়া এই যে থোরিয়াম 232 and 90, এটার থেকে দেখো আলফা কণা অপসারণ করছে, বিটা কণা অপসারণ করছে, বিটা কণা অপসারণ করছে, আলফা কণা অপসারণ করছে, আলফা কণা অপসারণ করছে, দেন আসছে কিউ। তোমাকে কিউ কণাটা কি সেটা বলছে। এইটা যদি তুমি অ্যান্সার করতে চাও, তোমাকে দুইটা জিনিস জানতে হবে। তোমাকে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে আলফা কণা কি, আর একটা হচ্ছে বিটা কণা কি। আলফা কণাটা কি ভাই? আলফা কণা তোমরা সবাই জানো, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। হিলিয়াম যদি দ্বিধনাত্মক হয় অর্থাৎ দুইটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে যেটা পাই সেটাকে বলা হয় আলফা কণা। তো আলফা কণার হিলিয়ামের তুমি জানো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 2 এবং ভর সংখ্যা 4। অর্থাৎ আলফা কণার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হয় 2, আর পারমাণবিক ভর যেটা সেটা হয় 4। অর্থাৎ তুমি কখনো যদি চাও যে আলফা কণার এখানে 2 দিবা এখানে 4 দিবা, তাহলে তুমি লিখতে পারবা। অর্থাৎ আলফা কণার সিম্বলটা হচ্ছে 4 to আলফা। আর বিটা কণা কি? ভাইয়া? বিটা কণার মধ্যে তোমার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হবে -1। বিটা কণায় প্রোটন সংখ্যা কম, প্রোটন সংখ্যা হচ্ছে -1, এন্ড এন্ড ভর সংখ্যা হচ্ছে 0। অর্থাৎ তোমাকে আলফা এখান থেকে যেটা শিখতে হবে, জানতে হবে, আলফা কণার সিম্বলটা হচ্ছে 4 to আলফা, আর বিটা কণার সিম্বলটা হচ্ছে 0 - 1 বিটা। এন্ড আলফা কণাতে পারমাণবিক ভর হচ্ছে 4 এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 2, এটা জানতে হবে। এন্ড বিটা কণায় পারমাণবিক ভর হচ্ছে 0 এন্ড প্রোটন সংখ্যা হচ্ছে -1। এই জিনিসটা একটু তোমাকে জানতে হবে। তাহলে তুমি একটু খেয়াল করো, আমি যদি বলি
TH90, দেখো TH9232, তো এটার থেকে আলফা কণা তুমি কি করতেছো, মাইনাস করতেছো, বিয়োগ করতেছো। তার মানে আলফা কণা বিয়োগ করা মানে পারমাণবিক, আলফা কণার পারমাণবিক ভর কত, 4। তার মানে এর থেকে পারমাণবিক ভর 4 বিয়োগ করবা। তো পারমাণবিক ভর যদি 4 বিয়োগ করো, তাহলে এইটা আলটিমেটলি এম এর মাথায় এই জায়গায় কি হবে বলো, 232 থেকে 4 গেলে কি 228 হবে না বলো। এন্ড এন্ড নিচের থেকে যেটা বিয়োগ করবা, নিচে কিন্তু আলফা কণার নিচে কিন্তু 2 থাকে, অর্থাৎ নিচের থেকে বিয়োগ করবা 2, তাহলে 90 এর থেকে যদি 2 যায় তাহলে কি 88 থাকবে না বলো, 88 থাকবে। এন্ড এইটার থেকে আবার বিটা কণা বিয়োগ করবা। এখন তোমাকে জানতে হবে বিটা মানে কি। বিটা মানে হচ্ছে তোমার পারমাণবিক ভর সংখ্যা 0 এন্ড পারমাণবিক প্রোটন সংখ্যা হচ্ছে -1। তো তুমি বিটা কর্নারে যদি বিয়োগ করো, মানে এখানে থাকবে 0 -1। তো তুমি একটু খেয়াল করো, তুমি যদি 228 এর থেকে 0 বিয়োগ করো, তার মানে এর মধ্যে কিন্তু 228 থাকবে, 228 থাকবে। এন্ড এন্ড যদি 88 থেকে -1 বিয়োগ করো, 88 থেকে -1 মাইনাস করবা, তার মানে আলটিমেটলি মাইনাস থাকবে না। তো -1 মাইনাস করা মানে ও কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, মানে 88 হয়ে যাবে 89। আশা করি বুঝতে পারছো। আবার এটার থেকে বিটা কণা বিয়োগ করো, বিটা কণা বিয়োগ করো মানে এটা সেম থাকবে, মানে প্রোটন ভর সংখ্যার তো কোনো পরিবর্তন হবে না, এইটা সেম থাকবে, এটা কিন্তু 288 হবে। কিন্তু এটা এক বাইরে যাবে, কারণ তুমি বিটা কণা বিয়োগ করতেছো। তুমি যদি বিটা কণা যোগ করতে তাহলে কারণ -1 ওই সময় মাইনাস হয়ে যায়, যেহেতু বিয়োগ করতেছো, বিয়োগে বিয়োগে ওই সময় কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। অর্থাৎ এখান থেকে বিটা কণা যেহেতু তুমি মাইনাস করতেছো, তার মানে 79 89 90 হয়ে যাবে। এন্ড এখান থেকে এইটার থেকে যদি তুমি আবার আলফা কণারে বিয়োগ করো, আলফা কণা মানে কি, এর থেকে তুমি আরো 4 বিয়োগ করবা, আরো 4 বিয়োগ করলে কত হবে, 224 হয়ে যাবে, 224। এন্ড এইটার থেকে আরো 2 বিয়োগ হবে, আলফা বিয়োগ করবে না, আর 2 বিয়োগ হবে, মানে 88 হয়ে যাবে। এন্ড এখান থেকে আবার আলফা বিয়োগ করবা, আবার আলফা বিয়োগ করলে কত হবে, উপরেতে 4 বিয়োগ হবে। আশা করি তুমি বুঝে গেছো, আলফা কণা বিয়োগ করবে না, উপরেতে 4 বিয়োগ করবে, অর্থাৎ হয়ে যাবে 220, আর নিচে হয়ে যাবে 2 বিয়োগ করবা। অর্থাৎ নিচের থেকে যদি তুমি এখন আবার 2 বিয়োগ করো, তাহলে হয়ে যাবে 86। তুমি দেখবা অ্যান্সারের মধ্যে কোথায় উপরে 220 আছে, নিচে 86 আছে। তা আমরা খেয়াল করি, 220 86, দেখো তো আর কোথাও আছে কিনা, আর নাই। তার মানে এটাই আমাদের অ্যান্সার, রেনন। এটা প্রতীকী অর্থে কিউ দিছে, বাট 86 আর 220, 86 পারমাণবিক সংখ্যা আর 220 পারমাণবিক ভর হলে ওটাকে আমরা রেনন বলি। এটা রেনন সিম্বল। তুমি সবসময় যেটা মিলাবা, পারমাণবিক ভরটার পারমাণবিক সংখ্যাটা সমান আছে কিনা। যেহেতু এটার মধ্যে পেয়ে গেছি পারমাণবিক সংখ্যা 220, আর হচ্ছে পারমাণবিক ভর বা পারমাণবিক সংখ্যা 86 আর পারমাণবিক ভর 220, তাহলে এটাই হবে আমাদের answer। আমরা আশা করি দুইটা নৈবিত্তিক বুঝতে পারছি। এই ধরনের নৈবিত্তিক গুলো তুমি বাকিগুলো যা পাবো বইয়ের মধ্যে সব শেষ করে ফেলবে। এখন দেখো আমাদের আরো একটা আছে, হাইড্রোজেন বোমায় সংঘটিত বিক্রিয়ার নাম কি? হাইড্রোজেন বোমায় সংঘটিত বিক্রিয়ার নাম কি? তোমরা আশা করি সবাই জানো যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যে নিউক্লিয়ার অ্যাটাকটা করছিল, সেটা হচ্ছে উনি পারমাণবিক বোমা ওরা অ্যাপ্লাই করছেন হিরোশিমা ও নাগাসাকিতে। বাট ওই পারমাণবিক বোমা হচ্ছে পরমাণুগুলা ভাঙবে, ভাইঙা বড় পরমাণুর কণা ভেঙে ছোট ছোট পরমাণুর কণায় রূপান্তরিত হবে এন্ড বিশাল পরিমাণ শক্তি ইউজ করবে। যদি পারমাণবিক বোমা হয়, ওইটা কিন্তু নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটায়। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, পারমাণবিক পারমাণবিক বোমা বোমা এটা কিন্তু ঘটায় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিশন, আমি একটু লিখি, ফিশন। পারমাণবিক বোমায় ঘটায় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। আর হাইড্রোজেন বোমা, হাইড্রোজেন 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 বোমা যেটা, সেটা কিন্তু নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটায় না, সেটা ফিউশন বিক্রিয়া ঘটায়। ফিউশন ফিউশন তোমার এই দুইটা কথা একটু মনে রাখতে হবে, পারমাণবিক বোমায় ফিশন বিক্রিয়া ঘটায় আর হাইড্রোজেন বোমায় ফিউশন বিক্রিয়া ঘটায়। এখন তোমরা আশা করি এসএসসি তে পড়ছো, না পড়লেও সমস্যা নাই। ফিশন বিক্রিয়াটা কি? ফিশন বিক্রিয়াটা হচ্ছে যেই বিক্রিয়ায় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হবে এবং প্রচুর পরিমাণে শক্তি প্রডিউস করবে, সেটা হচ্ছে ফিশন বিক্রিয়া। আর ফিউশন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় অনেক ছোট ছোট মৌল একসাথে যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস যুক্ত মৌল তৈরি করবে, সেটাকে বলে ফিউশন বিক্রিয়া।
এই ফিউশন বিক্রিয়া যেমন হাইড্রোজেনে ঘটে, এই ফিউশন বিক্রিয়াটা আবার সূর্যের মধ্যেও ঘটে। সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়া ঘটে। হ্যাঁ, ফিউশন বিক্রিয়া ঘটে কেন? কারণ সূর্যের মধ্যে অনেকগুলো হাইড্রোজেন কণা একসাথে মিলে, অনেক হাইড্রোজেন কণা একসাথে মিলে আমার হিলিয়ামে পরিণত হয়। যেহেতু হাইড্রোজেন গুলো ছোট 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 কণাগুলো মিললে হিলিয়াম এ পরিণত হইতেছে। তো তোমাকে যদি কখনো বলতো সূর্যের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটে, তোমরা কিন্তু ওই সময় ফিউশন দিবা। সূর্য সূর্য সূর্যে কোন ধরনের বিক্রিয়া ঘটে? সূর্যে যে বিক্রিয়াটা ঘটে সূর্যে, সেটা হচ্ছে ফিউশন। ফিউশন। তুমি এই দুইটা, এই তিনটা ডেটা মনে রাখবা, নৈবিত্তিকের জন্য অনেক ইম্পর্টেন্ট। পারমাণবিক বোমা হচ্ছে ফিশন বিক্রিয়া ঘটায়, হাইড্রোজেন বোমা ফিউশন, এবং সূর্যের মধ্যেও ফিউশন বিক্রিয়া ঘটে। তো দেখো, আমরা এখন টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 এ কি আছে দেখো, রাদারফোর্ড, বোর ও কোয়ান্টাম বলবিদ্যা মডেল। তো আমরা এখন যে নৈবিত্তিক গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল রিলেটেড নৈবিত্তিক। তো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল কি, পরমাণু নিয়ে গবেষণা চলাকালীন সময়ে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড একটি মডেল প্রস্তাবনা করেন, যেটাই হচ্ছিল তার নামানুসারে যে মডেলটাকে রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। উনি ওই মডেল দিয়ে পরমাণুর যে কেন্দ্র থাকে, ওই কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত, কেন্দ্রের চারপাশে ইলেকট্রন ঘোরাঘুরি করে, পৃথিবী যেভাবে সূর্যের চারপাশে ঘুরে ওভাবে ইলেকট্রন ঘুরে, এরকম প্রস্তাবনা দিয়ে একটা মডেল তৈরি করছিল। তো ওখানে দেখো, নৈবিত্তিকের জন্য তোমাকে জানতে হবে রাদারফোর্ড যে পরমাণুর কেন্দ্র আবিষ্কার করছিল, এবং পরমাণুর কেন্দ্রটা যে ধনাত্মক চার্জ যুক্ত, কিভাবে আবিষ্কার করছিল, রাদারফোর্ড কোন কণা দিয়ে এই এক্সপেরিমেন্টটা করছিল, কিছু ডেটা আমাদের জানতে হবে। তো যা জানতে হবে, আমরা মনে রাখবো রাদারফোর্ড 1911 সালে তার পরমাণু মডেলটা প্রস্তাবনা করেন, এবং তিনি পরমাণুর কেন্দ্র আবিষ্কার করেন, যেটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, এই কথাটা জানবো। তারপর এটা কিভাবে উনি করছে, উনি একটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে এটা এক্সপেরিমেন্টটা করছেন। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কি ভাইয়া? উনি একটা ব্লকের মাঝখানে, ব্লকটা অবশ্যই ল্যাড ব্লক, একটা ব্লকের মাঝখানে আলফা কণা রাখছিলেন। ল্যাড ব্লক, পিডি, ল্যাড ব্লক। এই ল্যাড ব্লক পাত্রের মধ্যে উনি কিছু আলফা কণা রাখছে। তো তোমাদের এখন জানতে ইচ্ছা করে না যে আলফা কণাটা কি? আলফা কণা আর কিচ্ছু না, এটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আমরা আগেই পড়ে আসছি। আলফা কণাটা আসলে কি? আলফা কণাটা আসলে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো এই আলফা কণা ল্যাড ব্লকে রাখছিল, রাখার পরে সামনে একটা পর্দা রাখছে, এটা জিঙ্ক সালফাইড। অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, জিঙ্ক সালফাইড, নট জিঙ্ক সালফেট সালফিট এরকম কিছু না, এটা জিঙ্ক সালফাইড, এটা মনে রাখতে হবে, এটা যে নৈবিত্তিক আসে। একটা জিঙ্ক সালফাইডের পর্দা রাখছে, এবং তোমাকে মনে রাখতে হবে এই জিঙ্ক সালফাইডের পর্দাটা কিন্তু অনুপ্রভ সৃষ্টিকারী পর্দা। অনুপ্রভ, অনুপ্রভ কি ভাইয়া? এখানে এখানে যদি ইলেকট্রন আইসা, এখানে যদি কোনো কণা আইসা আপতিত হয়, তাহলে এখানে একটা আলোর ঝলকানি সৃষ্টি করবে। এই আলোর ঝলকানি যারা সৃষ্টি করে তাদেরকে বলা হয় অনুপ্রভ সৃষ্টিকারী পর্দা। অর্থাৎ জিঙ্ক সালফাইড একটা অনুপ্রভ সৃষ্টিকারী পর্দা। তো বিজ্ঞানী রাদারফোর্ড যেটা করছিল, উনি করছে কি, এই যে এখানে একটা স্বর্ণের পাত রাখছিল, স্বর্ণের পাতে অবশ্যই তার মাঝখানে, স্বর্ণের পাতের মাঝখানে নিউক্লিয়াস থাকবে। এটা অবশ্যই অনেক বড় স্বর্ণের পাত রাখছিল। এন্ড স্বর্ণের পাতের পুরুত্ব কত, ওইটাও অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। স্বর্ণের পাতের পুরুত্ব, এখানে যে একটা স্বর্ণের পাত রাখছিল, এই পাতটা অনেক পাতলা স্বর্ণের পাত রাখছিল, যেটার পুরুত্ব হচ্ছে, এই স্বর্ণের পাতের পুরুত্ব অনেক ইম্পর্টেন্ট। পুরুত্ব তোমরা এটা ভুল পাবে, অনেক বই ভুল একটা ডেটা দেয়া আছে। তো আমরা সঠিক ডাটাটা মনে রাখবো। স্বর্ণের পাতের পুরুত্ব হচ্ছে 0.00004 সেন্টিমিটার। অবশ্যই মনে রাখবা, দশমিকের পরে 4টা শূন্য, তারপরে 4 সেন্টিমিটার। এটা কিন্তু সংস্করণ করা হয়েছে, আগের বইয়ে ভুল দেয়া আছে 0.000, তারপরে 4 সেন্টিমিটার আগের বইয়ে দেয়া ছিল। মানে দশমিকের পরে 3টা শূন্যর পরে 4 সেন্টিমিটার দেয়া ছিল। এই ডাটাটা ভুল, এটা কিন্তু সঠিক ডাটা। এন্ড এটাকে যদি মিলিমিটারে নাও, তাহলে কি করতে হবে? এটাকে 10 দিয়া গুণ দিতে হবে। এন্ড 10 দিয়ে যদি গুণ দাও, তাহলে এটা হবে 0.00, কি হবে, 10 দিয়ে গুণ দিলে দশমিক একবার কমে যাবে না, 004 মিলিমিটার।
মানে ওই সময় যদি মিলিমিটারে না তাহলে দশমিকের পরে 3টা শূন্য, তারপরে 4 মিলিমিটার। আমাদের এই ডেটাটাও অনেক ইম্পর্টেন্ট। রাদারফোর্ড যে স্বর্ণের পাতটা ইউজ করছিল, এই স্বর্ণের পাতের পুরুত্ব 0.00004 সেন্টিমিটার, এন্ড মিলিমিটারে নিলে 0.004 মিলিমিটার, এন্ড তুমি যদি মিটারে নাও তাহলে বুঝতেই পারছো কি করবা। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে মনে রাখতে হবে এটা জিঙ্ক সালফাইডের পর্দা। এখানে যে স্বর্ণের পাত ছিল এটার পুরুত্বটা মনে রাখতে হবে। এখানে আলফা কণা ছিল, আলফা কণাটা কোন ব্লকে ছিল, অবশ্যই ল্যাড ব্লকে ছিল। আলফা কণাটা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এই কথাগুলো মনে রাখতে হবে। এন্ড দেখো এখান থেকে আরো একটা কাহিনী মনে রাখতে হবে, ওর পরীক্ষাটা মূলত কি ছিল। ও আসলে এই যে একটা ল্যাড জিঙ্ক সালফাইড পর্দার মাঝখানে একটা স্বর্ণের পাত রাখছিল, আর এখানে ল্যাড ব্লকের মধ্যে আলফা কণা রাখছিল। এটা অবশ্যই তেজস্ক্রিয় ধাতু, তেজস্ক্রিয় রেডিয়াম 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 ধাতু রাখছিল, ওটা থেকে আলফা কণা নিঃসৃত হয়। এখানে যেটা ছিল এটা হচ্ছে রেডিয়াম থেকে আলফা কণাটা নিঃসৃত হইতেছিল। রেডিয়াম, রেডিয়াম, ঠিক আছে। তো এখান থেকে আলফা কণা নিঃসরিত হইতেছিল। তো মাঝখানে একটা স্বর্ণের পাত রাখছে, রাখলে কি হবে বলো? স্বর্ণের পাতের মাঝখানের অধিকাংশ জায়গায় কিন্তু ফাঁকা, তার মাঝখানে ছোট্ট একটা জায়গায় কেন্দ্র থাকে। তাহলে এখান থেকে যে আলফা কণাগুলো যাইতো এগুলো সবগুলোই সোজাসুজি সোজাসুজি সবগুলো সোজাসুজি গিয়ে জিঙ্ক সালফেট পর্দায় আঘাত হানবে। যেহেতু আলফা কণাগুলো সোজাসুজি গিয়ে জিঙ্ক সালফেট পর্দায় আঘাত হানবে, তাই এখানে আলোর ঝলকানির সৃষ্টি হবে। বাট উনি কিন্তু এই পর্দাটা একটু দেয়নি, উনি পর্দাটা পুরো চারোদিকটা দিছে, বুঝছো? চারোদিকটা দিছে। তো দেখা গেছে প্রায় 20,000-এর মধ্যে একটা আলোর বিচ্ছুরণ এভাবে এভাবে ইউটার্ন করে সোজা যাচ্ছে, যা এই পরমাণুর কেন্দ্রে লাগতেছে, বরাবর লাইগা আবার ইউটার্ন করতেছে। প্রায় 20,000-এর মধ্যে একটা, 20,000 আলফা কণিকার মধ্যে একটা আলফা কণিকা ওই ইউটার্ন করে বিপরীত পাশে ওর আলোর ঝলকানি দেয় এভাবে। আর কিছু কিছু আলফা কণিকা আছে যে এটার পাশে দিয়ে যায়, সাইড দিয়ে বাড়ি খায়, পাশে দিয়ে যায় সাইড দিয়ে বাড়ি খায়। তো এই যে ধর্ম, এই ধর্ম দেখা বিজ্ঞানী রাদারফোর্ড বুঝছে যে যেহেতু প্রায় 20,000-এর মধ্যে একটা কণিকা শুধু ইউটার্ন করে, কিছু কিছু কণিকা এই সাইড দিয়ে লাইগা দূরে চলে যেতেছে, তার মানে এই পরমাণুর কেন্দ্রে ভারী কিছু একটা আছে, ভারী কিছু একটা আছে, যেটা হচ্ছে গিয়ে আলফা কণিকার থেকে অনেক ভারী। হ্যাঁ, আলফা কণিকার থেকে প্রায় 1700 গুণ ভারী হচ্ছে গিয়া নিউক্লিয়াসটা। এটাও একটা ডাটা মনে রাখার জন্য। তো এই উনি বলছে যে এটার কেন্দ্রে একটা নিউক্লিয়াস আছে। কিভাবে উনি আবিষ্কার করছে? উনি দেখছে যে অধিকাংশ কণাই পিছনে, সরি, সোজা সামনে চলে যায়, 20,000-এর মধ্যে একটা কণা বাকি। তার মানে উনি উনি তার মানে উনি হচ্ছে চিন্তা করলো যে যেহেতু 20,000 কণার মধ্যে একটা কণা ইউটার্ন করে, বাকি সব কণা বিপরীত পাশে চলে যায়, তার মানে মাঝখানে কিছু একটা আছে যে ভারী, ও বিপরীত দিকে ঠেলা দেয়। এন্ড কিছু কিছু কণিকা যে এইভাবে বাহিরের দিকে তেরা হয়ে ছুটতেছে কোনায় লাইগা, ও এটা দিয়ে এটাও সিদ্ধান্ত নিচ্ছে যেহেতু এটা তেরা হয়ে যাইতেছে কিছু কিছু কণিকা, তার মানে পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জ যুক্ত। কেন? কারণ আলফা কণা কিন্তু ধনাত্মক চার্জ যুক্ত। ধনাত্মক চার্জে পরস্পর কি করে? বিকর্ষণ করে। তো কিছু কিছু কণা এটা সাইড দিয়ে যাইতে লইলেও সাইড দিয়ে যাওয়ার সময় একে বিকর্ষণ করে দূরে ঠেলে দেয়, দূরে ঠেলে দেয়। আর যেটা একেবারে সোজা যায় ওটা ইউটার্ন করে সাইড দিয়ে গেল। ঠিক আছে। তো এভাবে ও ডিসিশন নিতে পারছে, আচ্ছা পরমাণুর কেন্দ্রের কণাটা অনেক ভারী, পরমাণুর কেন্দ্রের কণাটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। তো এই ডিসিশন গুলো উনি নিতে, এভাবে উনি বুঝতে পারছে যে পরমাণুর কেন্দ্রে কিছু একটা আছে, এটা ধনাত্মক চার্জযুক্ত। এটাই ছিল আমাদের রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখন তোমাকে দেখো আমাদের এই যে প্রশ্ন, দেখো রাদার সৌর মডেল কোনটি? আচ্ছা, রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা ছিল, উনি এই পরীক্ষা করার পরে একটা সিদ্ধান্ত নিছিল যে সূর্যের চারপাশে পৃথিবী যেভাবে ঘুরে, পরমাণুর কেন্দ্র কেন্দ্রকে কেন্দ্র করে তার চারপাশে ইলেকট্রন গুলা সেম ভাবে ঘুরে। যেহেতু রাদারফোর্ড এই কথাটা বলছিল, এই জন্য রাদারফোর্ডের পরমাণু মডেলের আরেকটা নাম হচ্ছে সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল। তো তোমাকে বলছে সৌর মডেল কোনটি, তুমি বলবা রাদারফোর্ড পরমাণু মডেল। এটা মুখস্থ, এটা মুখস্থ। সৌর মডেল কোনটি? রাদারফোর্ড পরমাণু মডেল। কোন কণার সাহায্যে রাদারফোর্ড বিচ্ছুরণ পরীক্ষা করেন? রাদারফোর্ড বিচ্ছুরণ পরীক্ষা করেন বা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন, যেটাই বলেন সেটা হচ্ছে আলফা কণার সাহায্যে। আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? আলফা কণার বৈশিষ্ট্য কোনটি ভাইয়া? তোমরা একটু খেয়াল করো, আলফা কণা কি? আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক, আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস।
এখন তুমি বলবা হিলিয়ামের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 2 আর হচ্ছে ভর সংখ্যা 4, তাহলে আলফা কণায় কি থাকে বলো? প্রোটন সংখ্যা থাকে কয়টা? 2টা। নিচে যেটা থাকে ওটার বলা হয় প্রোটন সংখ্যা। আলফা কণায় প্রোটন সংখ্যা কয়টা? 2টা। আর নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা তো এই দুইটার পার্থক্য, 4 আর 2 এর পার্থক্য, 4 আর 2 এর পার্থক্য, ওখানেও দেখবা তুমি 2ই পাবা। তো তো নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা দেখো, প্রোটন সংখ্যা এখানে 2, প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যাও এখানে তুমি পাবা 2, যেহেতু আলফা কণার প্রোটন সংখ্যা 2। আর নিউট্রন সংখ্যা, নিউট্রন নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা কত পাবা? 4 এর থেকে 2 বিয়োগ করবা, 4 - 2 মানে কত? এটাও 2। অর্থাৎ আলফা কণার প্রোটন সংখ্যা 2টা, নিউট্রন সংখ্যা 2টা। মুখস্থ করতে হবে। আলফা কণার ভর কত? 4। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন যদি আমি বলতাম, আচ্ছা দেখো, তোমাকে বলছে আহ আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? বলছে আছে দুটি প্রোটন ও দুটি ইলেকট্রন আছে। ভাই, দুটি প্রোটন ও দুটি ইলেকট্রন নাই, ইলেকট্রন তো নাই। হিলিয়ামে 2টা ইলেকট্রন থাকে, 2টাই প্লাস করে দিছে, ত্যাগ করে দিছে। তার মানে হিলিয়ামে কোনো ইলেকট্রন নাই, তার মানে আলফা কণায় কোনো ইলেকট্রন নাই। বাট আলফা কণায় কিন্তু 2টা প্রোটন আছে। তো এই কথাটা ভুল, এই কথাটা ভুল। এটা খুব ধীর গতি সম্পন্ন কণা, তাহলে এটা খুব ধীর গতি সম্পন্ন কণা না। আলফা কণা মোটামুটি দ্রুত গতি সম্পন্ন কণাই, এটাও একটা ভুল কথা। তাহলে ইয়া ধনাত্মক চার্জিত কণা, ইয়েস, আলফা কণা ধনাত্মক চার্জিত কণা। দেখো আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম, হিলিয়াম 2+, তার মানে এটা ধনাত্মক চার্জিত কণা, এটা ধনাত্মক চার্জিত কণা। ইয়েস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এর ভর সংখ্যা 2 না, আলফা কণার ভর সংখ্যা 4, উপরে যেটা থাকে ভর সংখ্যা 4, ভুল কথা। এটা অ্যান্সার। কোনটি আলফা কণা? হ্যাঁ, আলফা কণায় প্রোটন সংখ্যা থাকে 2টা, নিউট্রন সংখ্যা থাকে 2টা। দেখো তো কোথায় আছে? 2টি প্রোটন ও 2টি নিউট্রন, এটাই অ্যান্সার। বাকিগুলো বলছে একটি প্রোটন একটি নিউট্রন একটি দুইটি, এগুলো না, 2টা প্রোটন 2টা নিউট্রন। তার মানে এটাই হচ্ছে আমাদের আলফা কণার বৈশিষ্ট্য, এটা দিচ্ছে। তো আশা করি আরো একটা এমসিকিউ এখান থেকে আসতে পারে। আরো একটা এমসিকিউ যদি তোমাকে যদি বলে আলফা কণার চার্জ কত, আলফা কণার চার্জ কত, তুমি বলো আলফা কণায় প্রোটন থাকে কয়টা? 2টা না? তো একটা প্রোটনের চার্জ কত? 1.6 × 10⁻19 কুলম্ব। যেহেতু আলফা কণায় 2টা প্রোটন থাকে 2টা, তাহলে আলফা কণার চার্জ হচ্ছে 2 × 1.6 × 10⁻19 কুলম্ব। এভাবেও থাকতে পারে, এটাকে ক্যালকুলেট করলে পাবা 3.2 × 10⁻19 কুলম্ব। এইটা আলফা কণার চার্জ। এই প্রশ্নটা একটু অ্যাডভান্স লেভেল থেকে করলে করতে পারে। তো দেখো আমাদের 20 নম্বর নৈবিত্তিকটা কি বলছে? আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় রাদারফোর্ড নিম্নের কোনটি ব্যবহার করেননি? কথাটা দিকে খেয়াল করো, করেননি। যদি তুমি এখানে বলতা যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় রাদারফোর্ড নিম্নের কোনটি ব্যবহার করেন, যদি কি একটু বুঝতা তাহলে কিন্তু প্রথমটাই আগে দিতা, এটা তো হচ্ছে হিলিয়াম, দ্বিধনাত্মক হিলিয়াম, মানে এটি তো আলফা কণা। তুমি তো পাগলে পাগলে দাগানো যাবে না, আমাদেরকে একটু বুঝে শুনে দাগাইতে হবে। এখানে করেননি বলছে, মানে এই যে এটা কিন্তু আলফা কণা, এটা কিন্তু ব্যবহার করছেন রাদারফোর্ড আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায়। তারপরে স্বর্ণের পাত, এটাও কিন্তু ব্যবহার করছে। তারপর হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা, এইটাও রাদারফোর্ড আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় ব্যবহার করছে। আবার ব্যবহার করেন নাই কি, কোনটা? নিউট্রন। এই যে এটা কিন্তু রাদারফোর্ড আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় ব্যবহার করেনি, বাকি 3টা ব্যবহার করছে। তারপর এটা দেখো, আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় স্বর্ণপাতের গুরুত্ব কত ছিল? আমরা কিন্তু এটা পড়াইছি। তুমি দেখো তো কি বলছিলাম, দশমিকের পরে 4টা শূন্য, তারপরে 4, তারপরে সেন্টিমিটার। দেখো তো এরকম আছে কিনা, এটা মিটারে আছে। আমি দেখি সেন্টিমিটারে 4টা শূন্য আছে কিনা। নাই, নাই, 4টা শূন্য নেই। বাট আরেকটা বলছিলাম, মিলিমিটারে যদি তুমি নাও, সেন্টিমিটারে 10 দিয়ে গুণ দিলে মিলিমিটারে যাবে। তুমি যদি 10 দিয়ে গুণ দাও, তার মানে দশমিকের পর শূন্য একটা কমে যাবে। বলছিলাম দশমিকের পর 3টা শূন্য, তারপরে যদি 4 থাকে তাহলে ওইটা হয় মিলিমিটার। তো দেখো এই যে দশমিকের পর 3টা শূন্য, তারপর এটা হচ্ছে মিলিমিটার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে বলো? আমাদের অ্যান্সার হবে এটা, মিলিমিটারে নিলাম সেন্টিমিটার থেকে। আমরা দেখো একটু আগে এটা আলোচনা করে আসছি, আর এখানে কোনটা ব্যবহার করেননি, এটা। রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায় কেন? তোমরা দেখবা স্বর্ণপাত ভেদ করে সোজা আলফা কণা চলে যায় কেন? কারণ পরমাণুর মধ্যে অধিকাংশ স্থানই ফাঁকা ছিল, এই জন্যই সোজা আলফা কণাগুলো চলে যাইতো। একটু আগে আমরা দেখছি। তো এটা কি হবে? পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। বাকি এই যে পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত বলে, এরকম কিছু না, আলফা কণা এরকম কিছু না, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। তারপরে দেখো, নিচের কোনটি অনুপ্রভ সৃষ্টিকারী পদার্থ? হ্যাঁ, আমরা কিন্তু এটা পড়ছি, অনুপ্রভ সৃষ্টিকারী। অনুপ্রভ কারা সৃষ্টি করে? যে আলোর ঝলকানি সৃষ্টি করবে, এটা কে কে কে? এই যে জিঙ্ক সালফাইড,
জিঙ্ক সালফাইড নিচের কোনটি অনুপ্রবেশ সৃষ্টিকারী পদার্থ? জিঙ্ক সালফাইড। এটাই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা ব্যবহার করছিল রাদারফোর্ড। এটার নামটা আবার বলতেছি, জিঙ্ক সালফাইড, নট জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফাইড হবে, ঠিক আছে, জিঙ্ক সালফাইড। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত এটা কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? অনেক বিজ্ঞানীর নাম দেয়া থাকতে পারে, এটা আবিষ্কার করছেন বিজ্ঞানী রাদারফোর্ড। আমরা আশা করি এই নৈর্ভিত্তিক গুলা পারবো। দেখো আমরা এখন বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। রাদারফোর্ড যে 1911 খ্রিস্টাব্দে যে পরমাণু মডেল দিয়েছিল, ওখানে বেশ কিছু সীমাবদ্ধতাকে বিজ্ঞানী নিলস বোর 1913 খ্রিস্টাব্দে এগুলোর সংশোধন করে একটা পরমাণু মডেল প্রস্তাব করে। যেই মডেল পরমাণুর বর্ণালীকে ব্যাখ্যা করতে পারত, পরমাণুর কক্ষপথ সম্পর্কে ধারণা দিতে পারত, এবং পরমাণুর কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দিতে পারত। তো আমাদের বোর পরমাণু মডেল নিয়ে একটু বাংলাটা যদি জানো, আমি কি বললাম যে ও হচ্ছে কৌণিক ভরবেগ সম্বন্ধে ধারণা দিতে পারতো, কক্ষপথের আকার সম্বন্ধে, আকার এবং আকৃতি সম্বন্ধে ধারণা দিতে পারো, বর্ণালী সম্বন্ধে ধারণা দিতে পারতো। এই জিনিসগুলো একটু জানতে হবে। তো দেখো তোমাকে প্রথম যে প্রশ্নটা করছে, কোন বিজ্ঞানীর মতে আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে? হ্যাঁ, আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে। তুমি একটা তথ্য জানবা যে এদিকে আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে, অবশ্যই মনে রাখবা। এই যে মনে করো পরমাণু চারদিকে কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে 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 ঘুরতেছে, একটা সময় শক্তি বিকিরণ করতে করতে এই যে পরমাণুর কেন্দ্রে আপতিত হবে, এরকম একটা তথ্য দিয়েছিল বিজ্ঞানী বিজ্ঞানী ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল এরকম একটা তথ্য দিয়েছিল, কিন্তু এই তথ্যটা আসলে ভুল। এটা ভুল একটা তথ্য দিয়েছিল, কিন্তু ওই সময় যে তথ্যটা দিয়েছিল এটার জন্য অনেক উপকার হয়েছিল। তো দেখো কোন বিজ্ঞানীর মতে আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে? আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে একটা সময় কেন্দ্রে পতিত হয়। এটা কোন বিজ্ঞানীর মতে? এটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল। এই তথ্যটা একটু তোমার জানতে হবে। ম্যাক্সওয়েলের মতে, এই চিত্রটা দেখলে এটা ম্যাক্সওয়েলের চিত্র। তারপরে দেখো কোন পরমাণু মডেল কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়, বা কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়? রাদারফোর্ড কিন্তু কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেয়নি। কক্ষপথ সম্পর্কে ধারণা দিয়েছিল বিজ্ঞানী বোর। সর্বপ্রথমই বিজ্ঞানী বোর কক্ষপথ সম্পর্কে ধারণা দিয়েছিল। তারপরে দেখো বোর মডেল কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারো? কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে? সব সময় মনে রাখবো, বোর পরমাণু মডেল হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন আছে না, এক ইলেকট্রন বিশিষ্ট মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তো তুমি একটু দেখবা হিলিয়ামের বলো তো ইলেকট্রন কয়টা আছে? দুইটা ইলেকট্রন আছে, হিলিয়াম 2, হাইড্রোজেনের পরেই তো হিলিয়াম। হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? হাইড্রোজেনের এমনিতে ইলেকট্রন একটা, বাট হাইড্রোজেন মাইনাস মানে এখানে ইলেকট্রন কিন্তু তাহলে দুইটা হয়ে গেছে। মাইনাস মানে একটা ইলেকট্রন বেড়ে যাবে, মানে একটা ইলেকট্রন গ্রহণ করতে দেখে ওর মাইনাস হয়েছে। আর হাইড্রোজেন প্লাস মানে ওর একটা ইলেকট্রন ছিল, ওটা ত্যাগ করে দিচ্ছে মানে হাইড্রোজেন প্লাস হচ্ছে। তার মানে এনও একটা ইলেকট্রন নাই, এনও একটা ইলেকট্রন নাই, এনও একটা ইলেকট্রন নাই। তো যুক্তি অনুসারে এটাই আনসার হবে। তারপর চেক করি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা এমনিতে 4টা, ও যদি 3টা ইলেকট্রন ত্যাগ করে তার ইলেকট্রন সংখ্যা একটা হয়। বেরিলিয়ামের একটা ইলেকট্রন। তো তোমারে বলছে বোর মডেল কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে? সব সময় মনে রাখবা হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ ইলেকট্রন, হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে কে? বোর পরমাণু মডেল। তো বা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের বর্ণালী ব্যাখ্যা করতে পারবে হচ্ছে বোর পরমাণু মডেল। তাহলে এই হিসাবে হয় বেরিলিয়াম। বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে পরমাণুর তড়িৎ নিরপেক্ষতা। না, পরমাণুর তড়িৎ নিরপেক্ষতা এটা রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী ব্যাখ্যা করা যায়। পরমাণুর তড়িৎ নিরপেক্ষতা রাদারফোর্ড এই কথাটা বলছিল, যদিও হ্যাঁ, কিন্তু দেখো বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে কি পারমাণবিক বর্ণালী, গ্যাস, কক্ষপথের আকার, আমি বলছিলাম পারমাণবিক বর্ণালী, কক্ষপথের আকার, তারপর কৌণিক ভরবেগ, এগুলো ব্যাখ্যা করতে পারে বোর পরমাণু মডেল। তাহলে বোর পরমাণু মডেল দুইটা কাজ করতে পারে, পারমাণবিক বর্ণালী, কক্ষপথের আকার, যদি আরেকটা থাকতো কৌণিক ভরবেগ ওটাও হইতো। তাহলে 2 আর 3 হবে অ্যান্সার। 2 আর 3 কোনটা? খ নম্বর। তো দেখো প্লাঙ্ক ধ্রুবকের মান কত? ভাই এটা একটা মুখস্থ নির্ভর পড়াশোনা।
প্লাঙ্ক ধ্রুবকের মানটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। প্লাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আরেকটা জিনিস মনে রাখবা, প্লাঙ্ক ধ্রুবককে এইচ দ্বারা প্রকাশ করে তুমি এইচ সমান 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড লিখতে পারো। বাট তোমার যদি কখনো আর্গ সেকেন্ডে নিতে হয়, আর্গ সেকেন্ডে, তাহলে প্লাঙ্ক ধ্রুবকের এই মানটাকে তুমি যদি 10⁷ দিয়ে গুণ দাও, যে 6.626 ইন্টু 10⁻34, এটা যদি তুমি 10⁻7 দ্বারা গুণ দাও তাহলে জুল সেকেন্ড হয়ে যাবে। ইআরজি আর্গ সেকেন্ড, জুল সেকেন্ড হয়ে যাবে আর্গ সেকেন্ড। ক্যালকুলেট করলে কি হবে? ক্যালকুলেট করলে -27 ইআরজি আর্গ সেকেন্ড হবে। তাহলে আমরা প্লাঙ্ক ধ্রুবকের দুইটা মান জানলাম, একটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34, এটার একক হচ্ছে জুল সেকেন্ড। আর একটা শিখলাম হচ্ছে 6.626 ইন্টু 10⁻27 আর্গ সেকেন্ড। আমরা এই দুইটা মান জানলাম, অবশ্যই আমাদের দুইটা মান মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, আমাদের 26 নাম্বার প্রশ্নটা বলছে পরমাণুর তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয় সমীকরণ কোনটি? দেখো তারপরেরটা কৌণিক ভরবেগ কত, তারপরেরটা কৌণিক ভরবেগ কত। তো আমাদের যেটা জানতে হবে কৌণিক ভরবেগটা আসলে কি। এটা বোর যে কক্ষপথের মডেল দিছিল, যে ইলেকট্রনের কক্ষপথের পরমাণুর কক্ষপথের মডেল দিছিল, ওখানে কৌণিক ভরবেগ সম্পর্কে একটা টার্ম আছে। তো কৌণিক ভরবেগ সম্পর্কিত টার্মের ম্যাথমেটিক্যাল যে টার্মটা কৌণিক ভরবেগে আমরা এমভিআর বলি। এমভিআর এটা একটা সূত্র, এমভিআর ইকুয়াল NH ডিভাইডেড বাই 2 পাই। এটা কৌণিক ভরবেগের সূত্র, এমভিআর ইকুয়াল NH বাই 2 পাই। তুমি যে কোনো কক্ষপথের ব্যাগ, ব্যাসার্ধ এবং ইলেকট্রনের ভর জানলে তুমি এভাবে কৌণিক ভরবেগ বাইর করতে পারবা। তুমি চাইলে NH ডিভাইডেড বাই 2 পাই দিয়েও কৌণিক বাইর করতে পারবা। এখান থেকে এ এম দ্বারা বোঝায় ইলেকট্রনের ভর, ভি দ্বারা বোঝায় ইলেকট্রনের ব্যাগ, যে কক্ষপথে থাকবে ওই কক্ষপথের ব্যাগ, আর দ্বারা বোঝায় যে কক্ষপথে থাকবে ওই কক্ষপথের ব্যাসার্ধ। আর এই দিকের এন দ্বারা বোঝায় কক্ষপথের সংখ্যা, কয় নাম্বার কক্ষপথে আছে, মানে কক্ষপথ নাম্বার। এইচ দিয়ে বোঝায় প্লাঙ্ক ধ্রুবক, ইতিমধ্যে আমরা জানছি প্লাঙ্ক ধ্রুবকের মানটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই 2 পাই, এটা একটা ধ্রুবক। তো তোমাকে দেখো এখানে বলছে পরমাণুর তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয় সমীকরণ কোনটা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট তৃতীয় কক্ষপথের জন্য, তৃতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ মানে কি জানো? n ইকুয়াল 3। তৃতীয় কক্ষপথ মানে হচ্ছে n ইকুয়াল 3। তাহলে দেখো পরমাণু তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয় সমীকরণ অবশ্যই এমভিআর ইকুয়াল হবে জাস্ট এই n এর জায়গায় তুমি 3 দিয়ে দিবা, n এর জায়গায় 3 দিয়ে দিবা, এটাই হবে তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগের মান নির্ণয় সমীকরণ। তো দেখো এখানে কোথায় আছে এমভিআর ইকুয়াল 3h বাই 2 পাই, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? আচ্ছা তোমরা একটু বলো তো, যদি প্রথম কক্ষপথে ইলেকট্রনটা থাকতো তাহলে তার কৌণিক ভরবেগের সূত্রটা কি এরকম হইতো না? এই n এর জায়গায় 1 বসিয়ে দিতাম না, বলো তো? 1 বসিয়ে দিতাম, আর 1 বলতাম লেখাই লাগে না, অর্থাৎ আমাদের কৌণিক ভরবেগের সমীকরণটা হইতো mvr ইকুয়াল h বাই 2 পাই। দ্বিতীয় হইলে n এর মান 2 বসাইতাম, 2h বাই 2 পাই। যদি দ্বিতীয় কক্ষপথে হইতো তাহলে n এর মান আমরা কত বসাইতাম বলো তো? 2 বসাইতাম, 2h বাই 2 পাই। তো আলটিমেটলি দ্বিতীয় কক্ষপথের এই 2 আর 2 কাটলে আমাদের থাকতো h বাই 2, h বাই পাই। দ্বিতীয় কক্ষপথে কৌণিক ভরবেগের সমীকরণ এটা। যদি তৃতীয় হইতো, এটা ইতিমধ্যে দেখলাম, যদি চতুর্থ হইতো তাহলে কি লিখতাম বলো? nh বাই 2 পাই। এটা কাটাকাটি করলে কি হইতো বলো? nh বাই 2 পাই উপরে কাটতাম, থাকতেছে 2h বাই পাই, কারণ এদিক দিয়ে কাটা যায়, 2 থাকবে, 2h বাই পাই। এভাবে যদি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বলতো আমরা কৌণিক ভরবেগটা অন্তত এভাবে পেরে যেতাম। তাহলে তুমি একটু খেয়াল করো আমাদের আমাদের কি বলছে এখানে। দেখো আমাদের যেটা বলছে স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তোমরা কি একটু আমাকে বলতে পারবা স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেনের ইলেকট্রনটা কয় নম্বর কক্ষপথে থাকে? তোমরা তো জানো যে হাইড্রোজেন হাইড্রোজেন যদি একটা পরমাণু হয়, এটার ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথে থাকে। হাইড্রোজেনের ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথে থাকে স্বাভাবিক অবস্থায়। যদি তুমি এখানে শক্তি দিতে থাকো, তাপ দিতে থাকো, তাহলে ও উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রনটা গমন করবে, উচ্চতর শক্তি স্তরের ইলেকট্রনটা ওর গমন করবে, আরো তাপ দিলে উপরে উঠবে। তোমরা কি জানো একটা পরমাণুতে কয়টা কক্ষপথ থাকে? বা একটা পরমাণুতে অসংখ্য কক্ষপথ থাকে, কিন্তু কিন্তু
ইলেকট্রন থাকে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে বা দ্বিতীয় কক্ষপথে। যদি তুমি তাপ দিতে থাকো তাহলে তৃতীয় শক্তি স্তরে, চতুর্থ শক্তি স্তরে, পঞ্চম শক্তি স্তরে, এভাবে ইলেকট্রনটা উঠবে। তো কথা হলো, তোমাকে বলছে স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেনের ইলেকট্রনটা থাকে n=1, অর্থাৎ প্রথম কক্ষপথে। তাহলে তাহলে এটার কৌণিক ভরবেগ কত হবে দেখো তো, nh/2 পাই। আমাদের সূত্র ছিল nh/2 পাই। তাহলে স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেনের ক্ষেত্রে n এর মান হবে 1, অর্থাৎ 1h/2 পাই, আর 1 দেওয়া লাগবে না, h/2 পাই। তাহলে দেখো এখানে কোনটা আছে, কোনটা আছে, h/2 পাই। দেখো ক নাম্বারটা, ক নাম্বারটাই তাহলে আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখো বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। ভাইয়া বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত বোরনের, তোমরা তোমরা আশা করি জানো যে বোরনের হচ্ছে গিয়া দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস যদি করো, এটা হবে 1s2, 2s2, 2p1। তোমাকে বলছে বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ। শেষ ইলেকট্রনটা হচ্ছে এটা। শেষ ইলেকট্রনটা কয় নাম্বার কক্ষপথে আছে? 2 নাম্বার। এই যে কক্ষপথের সংখ্যা, 2 নাম্বার কক্ষপথের সংখ্যা, এটারই আমরা n বলি। শেষ ইলেকট্রনটা 2 নাম্বার কক্ষপথে আছে। তাহলে 2 নাম্বার কক্ষপথে যদি ইলেকট্রনটা থাকে, শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগটা কি হবে? কৌণিক ভরবেগটা কি? mvr ইকুয়াল nh/2 পাই, এই সূত্র অনুসারে হবে না দেখো। তাহলে আমরা n এর জায়গায় বোরনের শেষ ইলেকট্রনের জন্য n এর মান বসাবো 2, কারণ শেষ ইলেকট্রনটা আছে 2p তে। n এর মান বসাবো 2 ইন্টু h/2 পাই। এখন তুমি বলো, এই 2 আর 2 কাইটা দিলে আমাদের কি থাকবে বলো? h/পাই থাকবে না? h/পাই থাকবে না, অর্থাৎ বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? h/পাই, h/পাই। আমরা আশা করি এভাবে বাইর করতে পারবো। এখন তোমাকে যদি অক্সিজেনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলতো, আশা করি তোমরা পারতা। যদি বলতো সোডিয়ামের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো, এটা সবাই একটু খাতা কলম নাও, নিয়ে করতে থাকো। সোডিয়ামের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগটা কত হবে? একটু এটা দেখে সবাই খাতা কলম নিয়ে করো। আহ সোডিয়ামের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তোমরা বলো সোডিয়াম কত? 11। এটা শেষ ইলেকট্রন, মানে আমি ইলেকট্রন ইউজ করি 1s2, 2s2, 2p6, 3s1। সোডিয়াম 11 দেখো হয়ে গেছে, কিন্তু মানে শেষ ইলেকট্রনটা আছে, শেষ ইলেকট্রনটা আছে 3 নাম্বার কক্ষপথে, অর্থাৎ n এর মান 3। এটার যদি কৌণিক ভরবেগ বের করতে, mvr ইকুয়াল nh/2 পাই, তাহলে n এর মান কত বসাতো? 3h/2 পাই। এটাই হচ্ছে সোডিয়ামের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আশা করি তোমরা এভাবে করতে পারবা। এখন কথা হলো, কখনো যদি এরকম মান না দিয়ে দেয়, এই যে nh/2 এই এই ফরম্যাটে মান না দিয়ে যদি তোমাকে এরকম মান দিয়ে দেয় যে 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, এরকম এককে মান দিয়ে দেয়, তাহলে তোমাকে মানটা বসাইতে হবে। এইচ এর মান বসাবা, পায়ের মান বসাবা, ক্যালকুলেট করবা, যা হবে তাই হচ্ছে কৌণিক ভরবেগের মানটা। অবশ্যই এটা মিটার পার সেকেন্ড এককে পাবা। আচ্ছা, তারপরেরটা দেখো আমাদের কি বলছে। হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ 7.5 ইন্টু 10⁻10 মিটার হলে ওই কক্ষে ইলেকট্রনটির গতিবেগ কত? কি বলছে বলো? হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ, চতুর্থ কক্ষপথ মানে n এর মান দিয়ে দিছে, n সমান 4। কক্ষপথের ব্যাসার্ধ r এর মান দিয়ে দিছে, r সমান এটা। হলে ওই কক্ষপথে ইলেকট্রনটির গতিবেগ কত, এবং me ইলেকট্রনের ভর দিয়ে দিছে। তাহলে তোমাকে বলছে গতিবেগ কত, অর্থাৎ v বাহির করতে বলছে, গতিবেগ v বাহির করতে বলছে। তোমরা দেখো এই সূত্রটা তো হবেই শিখলা যে mvr ইকুয়াল nh/2 পাই। এখান থেকে যদি তুমি v বাহির করো তাহলে কি হবে বলো? nh/2 পাই, এখান থেকে mr নিচে চলে যাবে, mr। এই মানগুলো বসিয়ে দিলে তো এখান থেকে ব্যাক পেয়ে যাও। n এর মান কত? চতুর্থ কক্ষপথ মানে 4, h মানে কত? 6.626 ইন্টু 10⁻34, 2 পাই ইন্টু m এর মান দেখো দিয়ে দিছে, m এর মান কত দিছে? 9.11 ইন্টু 10⁻31 ইন্টু r, r এর মান কত? r এর মান এই যে ব্যাসার্ধ দিয়ে দিছে 7.5 ইন্টু 10⁻10। তো এইটা ক্যালকুলেট করলে তুমি একটা মান পাবা। এটা ক্যালকুলেট করলে তুমি কত পাবা? সবাই খাতা কলম এবং ক্যালকুলেটর নাও, সবাই খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে এটা ক্যালকুলেট করো, নিজে নিজে এটার অ্যান্সার বের করো সবাই। এটার মান কত হয়? এটার মান ক্যালকুলেট করার পরে দেখবা 6.180 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড।
ডান। দেখো আমাদের 30 নম্বর প্রশ্নটা কি বলছে, একটি ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে গমন করায় দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনটির বেগ v2 কত। এইটা যদি তুমি জানতে চাও দ্বিতীয় কক্ষপথে বেগ কত, তোমাকে যেটা জানতে হবে vn সমান v1 ইন্টু 1/n। এইটা একটু জানতে হবে, এই সূত্রটা একটু জানতে হবে। কি জানতে হবে? vn ইকুয়াল v1 ইন্টু 1/n। এগুলো আবার কি? vn মানে হচ্ছে n তম কক্ষপথে বেগ, এটা হচ্ছে প্রথম কক্ষপথের বেগ, ইন্টু 1/n মানে হচ্ছে যেই কক্ষপথের বেগ বাহির করতে চাও ওইটা ওই কক্ষপথ সংখ্যারে v1 দিয়ে ভাগ দিবা। তাহলে তোমাকে যদি বলে একটি ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে গমন করছে, আচ্ছা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনটির বেগ v2 কত। দেখো আমরা কিন্তু দ্বিতীয় কক্ষপথের বেগ জানতে চাচ্ছি। তাহলে কি হবে বলো, n এর জায়গায় হবে 2 দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ, আর v1 থাকুক প্রথম কক্ষপথের বেগ v1, তাহলে ইনটু 1/1 কি হবে 2 এর n এর জায়গায় কত হবে 2 হবে, যেহেতু আমরা দ্বিতীয় কক্ষপথের বেগ জানতে চাচ্ছি। দ্বিতীয় কক্ষপথের বেগ কি হবে v2 ইকুয়াল v1 ইন্টু 1/2। যদি আমি তোমাদের বলতাম তৃতীয় কক্ষপথে ইলেকট্রন বেগ কত, তাহলে হতো কি v3 ইকুয়াল v1 ইন্টু 1/3। যদি বলতাম চতুর্থ কক্ষপথের বেগ, তাহলে হতো v4 ইকুয়াল v1 ইন্টু 1/4। আশা করি বুঝতে পারছো, এখানে যত হবে এখানে n হইলে এখানে ওইটা হবে, আমি 4 হইলে না 4, এন 8 হইলে এন 8ই হবে। তাহলে যদি বলতাম 8 নম্বর কক্ষপথে, তাহলে v1 ইন্টু 1/8। আশা করি তোমরা বুঝতে পারছো কত কক্ষপথে, যদি তোমার অন্য কোনো কক্ষপথে প্রথম কক্ষপথ ছাড়া অন্য কোনো কক্ষপথে ইলেকট্রনের বেগ বাহির করতে হয়, এটা হচ্ছে প্রথম কক্ষপথের বেগের সাথে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিবে। তাহলে দেখো আমাদের দ্বিতীয় প্রশ্নটা, আমাদের হচ্ছে দ্বিতীয়টা না সরি, তাহলে দেখো আমাদের বোর ব্যাসার্ধের মান কত। আমাদের 31 নম্বর প্রশ্নটা বলছে বোর ব্যাসার্ধের মান কত। এটা একটু মনে রাখবা, বোর ব্যাসার্ধের মানটা হচ্ছে বোর ব্যাসার্ধের মানটা হচ্ছে 0.5292 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে বোর ব্যাসার্ধের মান, মুখস্থ। বোর ব্যাসার্ধের মানটা 0.5292 অ্যাংস্ট্রম। এইটাকে তুমি দেখো তো বোর ব্যাসার্ধের মান এখানে কি এরকম কোনো মান আছে? নাই। তাহলে তুমি অ্যাংস্ট্রমটাকে 5292 অ্যাংস্ট্রমটাকে মিটারে নিয়ে নাও। তুমি জানো 1 অ্যাংস্ট্রম ইকুয়াল 10⁻10 মিটার, অর্থাৎ অ্যাংস্ট্রমটা এখন মিটারে চলে গেছে। যদি 10⁻10 দ্বারা গুণ দাও, তাহলে এই ফলাফলটাও কোথাও নাই, বাট এখানে আছে 10⁻11। বোঝা গেছে কি বোঝা গেছে ভাইয়া? দশমিকটা যদি আমি একবার সামনে পাঠিয়ে দিই 5292 ইন্টু 10⁻, ওই সময় -10 ছিল না, দশমিক যেহেতু একবার ডানে পাঠাইছে, তাহলে মাইনাসের সংখ্যা এত বাড়বে, এক বাড়বে, তাহলে এক বাড়লে 10⁻11 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে বোর ব্যাসার্ধের মান হবে ক নাম্বারটা। আর এটা কত ছিল? এটাও ক নাম্বার ছিল। দেখো আমাদের 32 নম্বর প্রশ্নটা, প্রথম তিনটি বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত হলো। প্রথম তিনটি বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত। তাহলে সব সময় মনে রাখবা বোর কক্ষপথের ব্যাসার্ধ যে সময় বলবে, বোর কক্ষপথের ব্যাসার্ধটা দ্বারা প্রকাশ করি। কক্ষপথের ব্যাসার্ধটা হচ্ছে কক্ষপথের সংখ্যার বর্গের সমানুপাতিক। অর্থাৎ n তম কক্ষপথের ব্যাসার্ধ যদি আপনি বাহির করতে চান, তাহলে এটা হচ্ছে কক্ষপথের সংখ্যার বর্গের সমানুপাতিক। এখন তোমাকে যেহেতু বলছে প্রথম তিনটি বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত, তাহলে বলো প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা হবে 1 স্কয়ার, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হবে 2 স্কয়ার, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হবে 3 স্কয়ার। যেহেতু প্রথম তিনটি বলছে, তার মানে 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, এটাই হবে অ্যান্সার। দেখো এইটা কিন্তু নাই, বাট 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9। এইটা কিন্তু অ্যান্সার আছে, 149। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, প্রথম তিনটি বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত। এখন যদি তোমার প্রথম তিনটি না বললেও অন্য কোনো বলতো যে দ্বিতীয় কক্ষপথে দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথে বোর ব্যাসার্ধের অনুপাত কত, তাহলে হতো কি দ্বিতীয় এবং তৃতীয় মানে 2 স্কয়ার, তৃতীয় মানে 3 স্কয়ার। দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথে বোর ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 4:9। এভাবে হইতো। আশা করি তোমরা এটা পারবা, বোর ব্যাসার্ধের অনুপাতটা কিভাবে বাহির করতে হয়।